জি24 ঘন্টায় বাংলা at 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরে চোখ রাখবো, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নালিশ করে অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের। ঠিক কোন ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নালিশ করে অমিত শাহকে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার, জেনে নেব। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ করেছেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও বটে। তিনি যে অভিযোগ করেছেন, আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের ছাত্র সংগঠনের সদস্যদের সামনে ভাষণ দিচ্ছিলেন। সেখানে তিনি বলেছেন যে আমি কখনো বদলা নয় বদল চাইয়ের স্লোগান দিয়েছিলাম। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে রাজ্যে, তখন প্রথম থেকেই যে স্লোগান তৃণমূল কংগ্রেসের ছিল তা ছিল বদলা নয় বদল চাই। কিন্তু তিনি এখন বলছেন যে এখন যেটা প্রয়োজন সেই ব্যবস্থা যা করলে যেটা ব্যবস্থা উপযুক্ত ব্যবস্থা আপনারা নিতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই একটি ইঙ্গিত দিয়েছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে মনে রাখবেন, যদি বাংলায় আগুন জ্বলে তাহলে কিন্তু আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং দিল্লি সর্বত্র সেই আগুন ছড়িয়ে পড়বে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষণকে, এই অংশটুকুকে উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার। এবং সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে বাংলার যারা বঙ্গবাসী তাদের স্বার্থে কেন্দ্রীয় সরকার যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। একদম, অনেক ধন্যবাদ রাজীব, অনেক ধন্যবাদ রাজীব। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার প্রেক্ষিতে সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো। মোদিবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেবো। ভাবতে অবাক লাগছে, লজ্জাও লাগছে। একজন ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে আসাম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছে। কার ভাষা? বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষেরই একটি অংশকে অশান্ত করার কথা বলছেন, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছেন। আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখো। কারা, কোন কোন বিদেশি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন, আগামী দিনে আমি অনুরোধ করব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য। আরজি করের চিকিৎসক ধর্ষণ খুনের 18 দিন পার হয়ে গিয়েছে, এখনো ধোঁয়াশায় রয়েছে বিচার। অথচ সব রাজনৈতিক দলই মাঠে, যেন ভোটের আগের একটা আবহ। যদিও সাধারণ মানুষ এখনো পথে রয়েছেন। রাজনীতির এই জলঘোলায় বিচারের দাবি হারিয়ে যাবে না তো, প্রশ্ন সাধারণ মানুষের। 14ই আগস্ট রাত, অভূতপূর্ব রাত দখল কর্মসূচি প্রত্যক্ষ করেছিল বাংলা। মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনে ঘটেছিল ক্ষোভের বহিঃপ্রকাশ। মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় গণ আবেগের বিস্ফোরণ ছিল প্রচণ্ডভাবে। আরজি করের মতো কলকাতার নামী হাসপাতালে এক চিকিৎসকের ধর্ষণ ও খুনের বেনজির ঘটনায় বেনজির প্রতিবাদ দেখেছিল বাংলা। অস্বস্তি বেড়েছিল শাসক শিবিরে। তারপর রাজনীতি আর আইনের জল গড়িয়েছে অনেক। খুন ধর্ষণের মামলা গড়িয়ে সিবিআই এর দপ্তরে, কিন্তু ঘটনার 18 দিন পরেও ধোঁয়াশা বহাল। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের মধ্যেই জোরালো হয়েছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। ধর্ষকদের নেত্রী খুনি মমতা, দফা 1 দাবি 1। এই দাবিতেই জোরদার নবান্ন অভিযান। 3 ঘন্টারও বেশি সময় ধরে সে অভিযানে পালে হাওয়া পেয়েছিল গেরুয়া শিবির।
এতটাই যে বুধবার 12 ঘন্টার বন্ধ ডেকেছিল তারা। দিনভর সে বন্ধ সফল করতে রাস্তায় দাপিয়ে বেরিয়েছেন, আটক হয়েছেন বিজেপি নেতারা। রাজনীতির এই প্রবল হাওয়ায় সতর্ক ছিলেন আন্দোলনকারীরা। অনেকদিন কেটে গেল এবং খুব সুপরিকল্পিতভাবে গোটা বিষয়টাকে এখন শুধু শাসক ভার্সেস বিরোধী এই দলের পলিটিক্সের ন্যারেটিভে দেখানোর চেষ্টা চলেছে। আমরা স্পষ্ট বলছি, এতে আমাদের জাস্টিসের যে পয়েন্ট সেটাকে গোটাটা ধোঁয়াশার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। বন্ধের দিনেই তৃণমূল ছাত্র পরিষদের সভায় বিজেপির পালের হাওয়া ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চালালেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আরজি করের ঘটনার বিচার চেয়ে যে বিজেপি পথে, তার আরও এক ধাপ এগিয়ে ধর্ষণ বিরোধী আইনের সওয়াল তৃণমূলের। ধর্ষণ বিরোধী টাইম বাউন্ড আইন, এই আইন যদি আগামী 3-4 মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে, তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস গড়বে। আর মানুষ যদি রাস্তায় নামে, কেউ আটকাতে পারবে না। শুধু তাই নয়, আগামী সপ্তাহেই রাজ্যে ধর্ষণ বিরোধী বিল আনার কথা ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে রাজভবনে ধর্নার হুঁশিয়ারি। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাট রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। একই সঙ্গে চাপ বাড়ানো হলো সিবিআই এর ওপরেও, যদিও তৃণমূলের এই অবস্থান নজর ঘোরানোর কৌশল বলে দাবি করছে গেরুয়া শিবির। কামদুনি কাণ্ডে নির্যাতিতাকে কেন জাস্টিস দিতে পারেনি? কে ছিল ইমপ্লিমেন্টারি এজেন্সি আইনের? আপনি, আপনার সরকার, আপনার পুলিশ, আপনার স্নেহের বিনীত গোয়েল, তিনি সিআইডির চার্জে ছিলেন, তিনি তদন্ত দেখছিলেন। কেন পারেননি? সেই প্রশ্নের উত্তর তাকে দেবেন। আইন নয় পরে আনবেন, লোককে কত বোকা বানাবেন। আর আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের নিয়ে তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট। তাদের নির্দিষ্ট 5 দফা দাবি: দোষীদের উপযুক্ত শাস্তি, কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ, সন্দীপ ঘোষকে বরখাস্ত করতে হবে, যে দুষ্টচক্র সক্রিয় তাদের শাস্তি চাই, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। দাবি মানুন, কাজে যোগ দেব, সাফ বার্তা জুনিয়র ডাক্তারদের। কাজে যোগ দেওয়ার কথা বলেছেন, আমরাও কাজে যোগ দিতে চাই। উনি যদি মনে করেন যে আমাদের কাজে যোগ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট দরকার, তাহলে আমাদের দাবিগুলো মেনে নিলেই তো হয়, আর তো কোনো আমাদের দাবি নেই। বৃহস্পতিবার মিছিল রয়েছে কংগ্রেসের, 5 তারিখ পর্যন্ত ধর্না বিজেপির। শনিবার সব ব্লকে মিছিল তৃণমূলের, মাঠে বামেরাও। সব দলই বিচার চাইছে, কিন্তু এই প্রবল রাজনৈতিক ঘোলাজলে বিচার আদৌ মিলবে কি? কি করছে সিবিআই? প্রশ্ন আম জনতার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আলাপ করে দিই। আমাদের সঙ্গে পার্থপ্রতিম রায় রয়েছেন, তৃণমূল কংগ্রেসের শতরূপ ঘোষ সিপিআইএম এর, সুস্মিতা বিশ্বাস কংগ্রেসের রয়েছেন। আমাদের সঙ্গে থাকবেন শর্মিষ্ঠা ভট্টাচার্য বিজেপি। আমাদের সঙ্গে 2 চিকিৎসক রয়েছেন, তারা আন্দোলনেও রয়েছেন, হিমাদ্রি শেখর বেরা এবং অনুষ্ঠুপ মুখার্জি। আমরা পরে রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ করব। আমি শুরুতে 2 চিকিৎসকের কাছে যাব। ডক্টর বেরা, যে প্রশ্ন দিয়ে শেষ করলাম, বিচার কি মিলবে বলে মনে হয়? নবান্ন অভিযান হয়ে গেল, মুখ্যমন্ত্রী বললেন যে তিনি ধর্ষণ বিরোধী আইন আনবেন, এরপরে মনে হয় বিচার মিলবে? দেখুন, আমি একদম আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি, মানে আমরা যারা এসেছি আন্দোলন করছি, আমরা তো কেউ আন্দোলন করায় অভ্যস্ত নই। আমরা এরকম এটাই আমাদের কাজ সেটা নয়। আমাদের কাজ ছিল ডাক্তারি করা, রোগ কী করে শনাক্ত করতে হয় সেটা দেখা, এবং তাকে কি করে চিকিৎসা করতে হয় সেটাই আমাদের কাজ ছিল। এবার এমন একটা ঘটনা হয়ে গেল, সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, যে আমাদের সেখানে আর কিছু করার ছিল না, মানে এই ছাড়া কিছু করার ছিল না। আমাদের বিচার দরকার ছিল। এই ঘৃণ্য ঘটনার যদি বিচার না হয়, তাহলে মানে আমার মনে হয় শুধু ডাক্তার কেন, সমস্ত সমাজ হিসেবে। এইবার কি মনে হচ্ছে? হ্যাঁ, সেটাই বলছি। তো সেক্ষেত্রে আমরা যখন প্রথমে আন্দোলনটা শুরু করেছিলাম, আমরা আশা করেছিলাম যে 3-4 দিনের মধ্যে আমরা অবশ্যই দোষীরা শাস্তি পাবে, দোষীদের গ্রেপ্তার হবেন এবং তার পরবর্তীতে শাস্তি পাবেন। কিন্তু সেই জায়গাটা থেকে এখন দেখলাম যে 20 দিন হয়ে গিয়েছে।
প্রথমে কলকাতা পুলিশের হাতে ছিল, সেখান থেকে সিবিআই এর হাতে চলে এসেছে, কিন্তু এখনো অবধি আমরা সেই কিন্তু ডক্টর বেরা, তৃণমূল কংগ্রেস বা শাসক দল যে দাবি করছে তারা পুলিশ 3 দিনের মধ্যে অপরাধীকে গ্রেফতার করেছে, হ্যাঁ, এবং বাকি এটা গণধর্ষণ না ধর্ষণ সেটা তো আমরা এখনো পর্যন্ত জানতেই পারলাম না। হ্যাঁ, কিন্তু তার সাথে এটা একদম সুপ্রিম কোর্টেও বলা হয়েছে যে এই যে সমস্ত প্রক্রিয়া, এফআইআর দেরি করা, তার আগে প্রথমে নির্যাতিতার বাড়িতে খবর দেওয়া যে আত্মহত্যা হয়েছে, এই এফআইআর দেরি করা, তারপরে আপনার এই যে একটা সেমিনার রুমের পাশের কিছু অংশ ভাঙা, এই সমস্ত ঘটনা থেকে এটা মনে হচ্ছে যে তথ্য বারবার বিভিন্নভাবেই মনে হচ্ছে যে একটা তথ্য প্রমাণ যে সেগুলো লোপাটের করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, সেই জায়গা থেকে যে একজন করেছে, একাধিকজন করেছে, সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো আসছে যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হলো কেন? ঠিক আছে, ঠিক পার্থ। দেখুন, আমরা তো বরাবর বলে আসছি যে পার্থদা, আপনার কাছে যে আমি নির্দিষ্টভাবে প্রশ্নটা করতে চাইবো, আমি একটা ফেসবুকের পোস্ট আপনাকে শোনাই। 9 থেকে 28 অগস্ট পেলাম জলশঙ্খ, গিটার, 3rd ফ্লোর, সন্দীপের চাকরি, অনুপের দৌড়, জলকামান, কাদানে গ্যাস, বন্ধ, এফআইআর হুমকি, পেলাম না শুধু জাস্টিস। দেখুন, আপনারা সবাই পলিটিক্স করে যাবেন। বিগত দিনে সিবিআই এর বিভিন্ন মামলার যা গতিপথ বা অভিমুখ আমরা দেখেছি বা রেজাল্ট দেখেছি, সেটা কিন্তু খুব হতাশাজনক। আমরা প্রত্যাশা রাখবো এখনও তবুও সিবিআই এক্ষেত্রে অন্তত পক্ষে তারা অতি দ্রুততার সঙ্গে কারা দোষী, কে দোষী, কি হয়েছে এক্সাক্ট বিষয়টা মানুষের সামনে তুলে ধরবেন এবং দোষীদের যে ক্যাপিটাল পানিশমেন্টের আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু সেটা কিন্তু ধীরে 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 মানুষের মধ্যে একটা ধারণা জন্মাচ্ছে, আমাদের মধ্যে জন্মাচ্ছে। সেটা আপনি সিবিআই নিয়ে বলছেন, কিন্তু মুশকিল হচ্ছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং আন্দোলনকারীরা পুলিশ কমিশনের পদত্যাগ দাবি করছে। দেখুন, কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বা বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে বলেই তো আজকে মহামান্য হাইকোর্ট সিবিআইকে এটা দিয়েছে। আর যদি আমি তর্কের খাতিরে ধরে নেই পুলিশ ভুল করেছে বা অন্যায় করেছে, কিছু জায়গায় খামতি রয়েছে, আমি যদি তর্কের খাতিরে ধরে নেই, তাহলে কিন্তু এটা যে তার হাত জন্য তো সিবিআই এর কাছে দেওয়া, তাহলে সিবিআই এখনো পর্যন্ত কোন জায়গায় পৌঁছতে পারলো যে পুলিশের থেকে তারা বেশি ধরনের কর্মসূচি সামনে আনতে পেরেছে, বরং পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে যে প্রাইম অ্যাকিউজড বলা হচ্ছে। দেখুন, আমি পার্থদার লাস্ট কথাটার সাথে আমি একমত। এটা ঘটনা যে সিবিআই আদৌ এক চুলো সামনের দিকে এগিয়েছে গত এতগুলো দিন সুযোগ পেয়ে, তা হয়নি। বরং এক্ষেত্রে আমরা বলতে পারি, অন্যান্য ক্ষেত্রে সিবিআই বলে যে অনেক দেরিতে তদন্তভার পেয়েছি, প্রমাণ লোপাট হয়ে গেছে ইত্যাদি। এইটা এমন একটা ঘটনা 3.5 থেকে 4 দিনের মধ্যে সিবিআই হাতে দায়িত্ব পেয়ে গেছিল। অতএব এত তাড়াতাড়ি কোনো একটা ক্রাইম হওয়ার পরে এত তাড়াতাড়ি দায়িত্ব পেয়ে যাওয়ার কিন্তু সব ক্ষেত্রে সিবিআই হয় না। এক্ষেত্রে যেটা সুযোগটা ছিল, তা সত্ত্বেও সিবিআই অ্যাকচুয়ালি এগিয়েছে, এখন অব্দি তার কোনো লক্ষণ দেখা যায়নি, এটা ঠিক কথা। তবে আমি কতগুলো কথা এখানে শুনছিলাম সভ্য, আমি দেখছিলাম ভাইপো বলছেন যে ধর্ষণ বিরোধী আইন আনবো করে পৃথিবী উল্টে দেবো। আমি জানতে চাই, এই মুহূর্তে কি ভারতবর্ষে ধর্ষণ করা লিগাল? ভাইপোর কি ধারণা যে এই মুহূর্তে ধর্ষণ আইনসম্মত? এই ধরনের পায়রানো কথা বলে লাভটা কি আছে বলুন তো? এত বড় একটা ট্র্যাজেডির সামনে দাঁড়িয়ে, এত বড় একটা ক্রাইসিসের সামনে দাঁড়িয়ে হাততালি পাওয়ার জন্য সস্তা কথা বলা, আপনি কি হরিদাস পালের আইন আনবেন? এই মুহূর্তে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আছে আমাদের দেশে, এবং আইনকে প্রণয়ন করার দায়িত্ব যাদের হাতে, সরকার, পুলিশ, এই রাষ্ট্র, তারা যদি সৎভাবে যে কোনো ক্ষেত্রে তাদের ভূমিকা পালন করে, তাহলে প্রত্যেক ধর্ষক এসে ফাঁসি হবে না, যাবজ্জীবন হবে, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু একজন ধর্ষকেরও ছাড় পাওয়ার কথা নয়। কিন্তু এখানে আপনার পিসি ধর্ষণ হওয়ার পরে সেই প্রিন্সিপালকে 4 ঘন্টার মধ্যে নতুন পোস্টিং দেবে, মাছের বাজার বসিয়ে সেমিনার রুমে প্রমাণ লোপাট করবে, একটার পর একটা মিথ্যে কথা বলে যাবে। এবং এখানে সভ্য, তোমার একটা কথা বলি, নিশ্চয়ই আমার সাথে একমত হবে, এই ঘটনা ঘটার পরে কতগুলো অডিও সামনে এসেছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেখানে বহু কথা উঠে এসেছিল, আরজি করে মৃতদেহ কে নিয়ে, এর আগে ব্যবসা, ব্যবহৃত সিরিঞ্জকে নিয়ে ব্যবসা ইত্যাদি। এক কথায় পুলিশ উড়িয়ে দিয়েছিল যে এগুলো নাকি জাল অডিও, হচ্ছে লোক খেপানোর জন্য অডিও তৈরি করা হয়েছে। আজকে একটা ভিডিও সামনে এসছে, এবার ওরা কি বলবে? এবং তারপরে একজন পুলিশ অফিসার মিথ্যে কথা বললেন নাকি 40 ফুট জায়গা ওরা সাদা কাপড় দিয়ে কর্ডন করে রেখেছিল। যিনি ভিকটিম, তার মা পরিষ্কার বলে দিলেন যে কোনো কাপড় দিয়ে কোনো কর্ডন করা হয়নি, পুলিশ মিথ্যে কথা বলছে। অতএব এই যে অপরাধটাকে ঢাকার চেষ্টা করছে গোটা রাষ্ট্র, আজকে তো প্রশ্ন রাষ্ট্রের ভূমিকা নিয়ে, কোনো ধর্ষকের ভূমিকা নিয়ে নয়। আপনারা কি আইন, নতুন আইন আনার গল্প শুনিয়ে এই প্রশ্নটাকে এই জায়গাতে সুস্মিতা দি, এই যে নতুন আইন বা নবান্ন অভিযান, এবং আমি প্রশ্ন তুলবো, আপনারাও যে কালকে মিছিল করবেন, এটা রাজনীতি ছাড়া আর কি হচ্ছে? দেখুন, মানে আমরা শুধু পলিটিক্যাল ব্লেম গেম, নতুন নতুন থিওরি সামনে আসছে, নতুন নতুন কর্মসূচি, আপনাদের মিছিল, বিজেপির ধর্না, বামেদের অমুক মিছিল, তৃণমূলের ধর্না, এইসব।
না দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দলের তো নিজস্ব কিছু কর্মসূচি থাকে একটি ঘটনাকে কেন্দ্র করে। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি, যেটা আন্দোলনকারীরা বলল, একদম সঠিক কথা বলেছে, যে আজকে সাধারণ মানুষের যে লড়াইটা, রাজনৈতিক দল সাধারণ মানুষের সাথে সামিল হতে পারে, কিন্তু রাজনৈতিক দল যদি নিজেকে তার পিন পয়েন্ট করে নেয়, তাহলে ঠিক এরকম একটা ন্যারেটিভ দাঁড়াচ্ছে, সেই বিজেপি ভার্সেস তৃণমূল, তৃণমূল ভার্সেস বিজেপি, একটা জানি সেই বাইনারি একটা যে ভিশন তৈরি করা, সেই বাইনারি ভিশনের দিকেই টার্গেটে এগিয়ে যাচ্ছে। আর একটা জিনিস আপনি বলুন, আমি এখানে অনেকগুলো কথা হচ্ছে, আমি শুনছিলাম আজকে এই যে সন্দীপ ঘোষের কথা হচ্ছে, আজকে এই সন্দীপ ঘোষকে পুলিশ প্রথম 4 দিনে একবারও ডাকলো না কেন? পুলিশের হাতে তো, রাজ্য পুলিশের হাতে তো প্রথম 4 দিন ছিল। একটা কলেজের স্টুডেন্ট সে ধর্ষিতা হয়েছে, তার কলেজের প্রিন্সিপাল তাকে তো অন্তত মিনিমাম জিজ্ঞাসাবাদ করার জন্য অন্তত ডাকবে, সেই জিজ্ঞাসাবাদটা করার জন্য পর্যন্ত ডাকেনি। আর পুলিশের ভূমিকা, আজকে পুলিশের যা ভূমিকা, সিবিআইরও কনভিকশন রেট সেরকমই খারাপ। আজকে 14 তারিখ রাত্রিরে যেই আন্দোলনটা হয়েছিল, আমার মনে হয় এইরকম আমার জীবনে আমি দেখিনি এইরকম আন্দোলনের জনস্রোত। আমি নিজে ছিলাম সেখানে একজন সাধারণ মানুষ এবং মহিলা হিসাবে। সেই রাত্রিরে আমি দেখেছি 90 বছরের একজন বৃদ্ধা তার ছেলের হাত ধরে এসছে। আমার কথা হচ্ছে, সেদিনকে রাত্রিবেলায় আরজি করে যখন ভাঙচুর হচ্ছিল, 7000 লোকের জমায়েত ছিল, কিন্তু 70 জন লোক ভাঙচুর করেছিল। এই বাংলার পুলিশ অপদার্থ পুলিশ, যারা 500 জন মিলে ওই 70 জনকে কন্ট্রোল করতে পারেনি। কাকে বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে বলুন তো? আমি আসবো যেরকম সুস্মিতাদি বলছিল যে যারা অন্যরকম আন্দোলন দেখেছে, তাহলে সেই আন্দোলন, সেই সামাজিক আন্দোলন কি এখন রাজনৈতিক আন্দোলনে পাল্টে গিয়েছে? আমি ডক্টর মুখার্জির কাছে আসবো, আর পার্থদার কাছে উত্তর নেবো। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। শর্মিষ্ঠাদি পৌঁছে গিয়েছেন আমাদের স্টুডিও। শর্মিষ্ঠাদির কাছে সরাসরি যে বিষয়টা নিয়ে আসবো, এই রাজনৈতিক দড়ি টানাটানিতে বিচার কোথায়, সেটা বিষবাও জলে। সুস্মিতাদি এরকম বলছিলেন যে এটা স্রেফ তৃণমূল এবং বিজেপির একটা পলিটিক্যাল বাইনারি হয়ে গিয়েছে। না, কি করে বুঝলো যে তৃণমূল বিজেপির একটা মানে আতাত? কি করে এটা বুঝলো? কি করে? না, আতাত নয়, যাই হোক, একটা মানে সবসময় ওনারা বলে থাকেন। কিন্তু কথাটা হচ্ছে, দেখুন, যে ঘটনাটা ঘটেছে সবার মতন করেই চাইছে যে জাস্টিসটা চাই। সাধারণ মানুষ, মায়েরা বা বিভিন্ন সেক্টর, শিল্পী, সাহিত্যিক, লেখক থেকে শুরু করে ডাক্তার, প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছে, তাদের মতন করে চাইছে বিচারটা হোক। এবং পলিটিক্যাল পার্টি আমরা চাইছি বিচার হোক, আমরা সবাই চাইছি বিচার হোক। এখানে তো তৃণমূলের সাথে আমাদের, এখন দেখুন প্রমাণগুলো, আজকে তো শাসক দলকে উত্তরটা দিতে হবে। না, আমি শর্মিষ্ঠাদি পার্থদাকে দুজনের প্রশ্ন, আমি একটু কনফিউজড। তৃণমূল কার কাছ থেকে জাস্টিস চাইছে? কারণ তৃণমূল প্রশাসন, পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। বিজেপি কার কাছ থেকে জাস্টিস চাইছে? কারণ এখন বল সিবিআই এর কোর্টে। আমি শুধু একটাই কোশ্চেন করব, যে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী একজনই মানুষ। তাহলে প্রথম প্রশ্নটাই হচ্ছে যে ওই যে দেওয়ালটা ভাঙা হলো, ওই পারমিশনটা কে দিয়েছে? কেন ভাঙা হলো? পিডব্লিউডি কেন ভাঙলো? তাহলে এইটা তো রাজ্য সরকারের হাতে। রাজ্য সরকার এটা কেন নাম বলছে না বা বের করছে না? এটা প্রথম প্রশ্ন। এটা বেরোলে একটা উত্তর পাওয়া যাবে। 1 মিনিট। এবং 14 তারিখ রাতে যে ঝামেলাটা, বলছি 14 তারিখ রাতে যে ঝামেলাটা হয়েছিল, তাহলে সেই ঝামেলাটা তাহলে কি করে হয়েছিল? পুলিশ সেখানে চুপ কেন ছিল? সেই ঝামেলা কারা করেছিল? যাদের গ্রেফতার করা হলো তারা কারা? তাদের লিস্টটা কোথায় গেল? সিবিআই অনেক দিন হয়ে গেল। দেখুন, আমরাও চাই জাস্টিস হোক, সিবিআই খুব তাড়াতাড়ি একদম সিদ্ধান্তে পৌঁছাও, আমরাও চাই। কিন্তু আপনি দেখুন, এখানে তো একটা কথা আছে যে প্রমাণগুলো, আপনি বলুন না, সিবিআই নিজে বলছে যে এখানে তদন্তে অনেক কিন্তু প্রবলেম আছে, কারণ প্রমাণের ব্যাপারে যে জায়গাটা আপনারা দেখেছেন সাংবাদিক সম্মেলন করে যেটা বলা হয়েছে পুলিশের তরফ থেকে, ওই যে একটা জায়গার এত ফিট অত ফিট, আপনারা বলুন তো, যেখানে ওই ঘটনাটা ঘটেছে পুরোটাই তো সেখানে একটা আওতায় থাকবে, তদন্তের আওতায়, সেখানে পুরোটাই সিল করে দিতে হবে। সেখানে একটা দরজা দিয়ে অতগুলো লোক সেখানে ঢুকে কি মিটিং করছিল? কি মিটিং করছিল সেখানে? মিটিংটা কি করছিল? এবং সিবিআই কে তো আমরা বলিনি, সিবিআই কে তো সেই তার বাবা মা বলেছে আমরা সিবিআই চাই।
এবং আচ্ছা, কোর্ট ভদ্রলোক থেকে কিছু একটা বলুন, permission খুব দিয়েছে সঙ্গে CBI কে। আমি কোনো তুতু ম্যামের ব্যাপার না, আমি পরিষ্কার একটা কথা বলছি। তদন্ত করতে গিয়ে কোথাও যদি সিবিআই দেখে যে প্রমাণ লোপাট করা হয়েছে, তাহলে যে প্রমাণ লোপাট করেছে, যে প্রমাণটা পাওয়া যাচ্ছে না, তাকে গ্রেপ্তার করাটাও সিবিআইয়েরই কাজ। এবং এইটা খালি আজকের এই আরজি করের ঘটনায় নয়, 2014 সাল থেকে যে সারদার মামলা তদন্ত করা শুরু করেছে সিবিআই, তারপর থেকে সারদা, চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, পোস্টপোল ভায়োলেন্স, সব ক্ষেত্রে সিবিআই এই যে একটা বক্তব্য, এবং প্রমাণ আমি যদি আমার শেষ হয়ে গেলে, একটা লাইন না add না করি। আমার শেষ হলে তারপর তো অ্যাড করবেন নাকি, মাঝখানে কি করে অ্যাড করবেন? সুতরাং এই প্রতিটা ক্ষেত্রে এই যে সিবিআই তোতাপাখি সেখানে একটা বুলির মতো আওড়ে যায় যে প্রমাণ লোপাট হয়ে গেছে, পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার প্রমাণ লোপাট করবে এটা জেনেই সিবিআইকে ডাকা। তারপরে না সিবিআই তদন্ত শেষ করতে পারে, না প্রমাণ লোপাটকারীদেরকে গ্রেপ্তার করে। আমি খালি তোমার একটা জাস্ট লাস্ট কথা বলে শেষ করছি। 10ই এপ্রিল হাইকোর্টের রায়ে সন্দেশখালীর মামলা সিবিআইকে দেওয়া হয়েছিল, আজকে অগাস্ট মাস শেষ হতে গেল, সন্দেশখালীর মামলায় আজকে পর্যন্ত সিবিআই একটা চার্জশিট ফাইল করেনি। উল্টে সন্দেশখালীতে আদৌ ওই ধরনের কোনো ঘটনা হয়েছিল কি না হয়েছিল সেটাও এখন রাজনৈতিকভাবে ধোঁয়াশা। তুমি জানো সভ্য, গতকাল ইডির আদালত এই রেশন দুর্নীতি মামলায় ধৃত যে বাকিবুর রহমান, শঙ্কর আড্ড, বিশ্বজিৎ দাসকে জামিন দিয়ে দিয়েছে। অনুব্রত মণ্ডল ইতিমধ্যে ইডির কাছে জামিন পেয়ে গেছে, এবার শেখ শাহজাহান জামিন পাবে। আমার একটা বিরতি, আমি পার্থদা তোমার কাছেই আসবো, আমার একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর পার্থদার কাছে আসবো এবং ডক্টর মুখার্জির কাছেও আসবো। এইটা জানার ইচ্ছা রইল ডক্টর মুখার্জির কাছে, এতজন রাজনৈতিক নেতাদের বক্তব্য শোনার পর কি মনে হচ্ছে, বিচার কি পাওয়া যাবে নাকি এভাবেই চলবে? বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আমি ডক্টর মুখার্জির কাছে একটু পরে আসি, তার আগে পার্থদার কাছে আসবো। কিন্তু পার্থদার কাছে আসার আগে আমরা সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন রেখেছিলাম, এই রাজনৈতিক যে জলঘোলা হচ্ছে এই আবহে কি বিচারের দাবি হারিয়ে যাচ্ছে? অধিকাংশ মানুষ ফেসবুক হোক, এক্স স্যান্ডেল হোক, হোয়াটসঅ্যাপ হোক, সেখানে বলেছেন হ্যাঁ হারিয়ে যাচ্ছে। পার্থদা, এটা রাজনৈতিক দলগুলোর ভাবার বিষয় নয় যে কোথাও গিয়ে একটাই অবিশ্বাসটা তৈরি হচ্ছে? না, সেটা মানুষের একটা পারসেপশন হচ্ছে, কারণ কিছু অ্যাক্টিভিটি পলিটিক্স পারসেপশনে খেলা, আপনারা পারসেপশনে গন্ডগোল করে ফেলছেন। তাহলে বিজেপির যে অ্যাক্টিভিটিস, আজকে বিজেপির কাছে বিচার চাই এটা সেকেন্ডারি হয়েছে। তাদের কাছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা বকলমে ঘুরিয়ে বাংলার ক্ষমতায় আসা, যেটা তাদের একটা দীর্ঘদিনের অভিপ্সা, সেটা পূরণ করার একটা টুলস হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক এবং সবথেকে বড় কথা যে সিলেক্টিভ ভাবে তারা কিছু বিষয় বলবার চেষ্টা করছে, এটা দুর্ভাগ্যজনক। আমি শতরূপের একটা পোস্টে শুধু উত্তর দিয়ে শতরূপ বলছিল যে নাটকবাজি করবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বললো। আমরা বলছি টাইম বাউন্ড চাই, যে একটা ধর্ষণের মামলা কতদিনের মধ্যে, 1 বছর 6 মাস, কারণ অনন্তকাল ধরে একটা প্রক্রিয়া চলতে পারে না যেখানে ধর্ষকরা এসকেপ হয়ে যাচ্ছে। সেই জায়গাটা আমরা ক্লিয়ার করতে চাইছি, একটা টাইম বাউন্ড। এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরুতেই তিনি এক্সটেন্ডেড করেছিলেন, যেখানে 50 দিনের মধ্যে তিনি দাবি করেছিলেন, পার্থদা যদি খুব ভুল না করি, পরে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন 15 দিনের মধ্যে এটা শেষ করতে হবে। আমি পার্থদার কথা উত্তর দিই, আমাকে যেহেতু বলেন, দেখুন কথাটা কি জানেন তো, আমাদের দেশে মানে ধর্ষণ বা মহিলাদের উপর যে কোনো অপরাধের বিচার টাইম বাউন্ড প্রক্রিয়া শেষ করতে হবে। এই আইন নির্ভয়ার ঘটনার পর থেকে এটা চালু আছে এবং ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হয়, এগুলো রয়েছে। কিন্তু কথাটা হচ্ছে যে কোনো বিচারের জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে তদন্ত যে করবে তার নিরপেক্ষতা, সে যাতে অপরাধীকে আড়াল না করে। কামদুনির সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই সস্তা হাততালি পাওয়ার জন্য গিয়ে বলে এসেছিলেন পুলিশকে বলছি 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এমন তদন্ত শেষ করলো এই বিনীত গোয়েল, যে এখন কলকাতার পুলিশ কমিশনার, এই লোকটা কামদুনিতে এমন তদন্ত শেষ করলো যে কামদুনির ধর্ষক এখন বাড়িতে বসে টিভিতে পার্থদাকে দেখছে। আমি একটা কথা শুধু বলি, কথাটা যেটা সিবিআই এর সাকসেস রেট যেভাবে সাকসেস কতটা হয়েছে সেটা যেমন বললো, আমি একটা কথা মনে করাতে চাই সবাইকে, আজকে দর্শকদের সামনে, আজকে বকটুয়ে যেই ঘটনা ঘটেছিল, সেই ঘটনা ঘটার পরে যেই সিবিআই এর হেফাজতে লালন শেখ আত্মহত্যা করলো, তার মানে লালন শেখের যে মৃত্যুটা হলো, বকটুয়ের সমস্ত এভিডেন্স শেষ হয়ে গেল। এইটা কিন্তু একটা ভয়াবহ ইঙ্গিত কিন্তু দিয়ে গেছে আমাদের। ঠিক। না, আমার কথা হচ্ছে, আপনারা বলছেন সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছেন সিবিআই, কিছু সব মানলাম, কিন্তু যখন ধরা হলো তখন সন্দীপ ঘোষ তাকে কেন ইন্টারোগেট করা হলো না? কলকাতা পুলিশ তাকে কেন তাকে তো সঙ্গে সঙ্গে দেওয়া উচিত ছিল। সিবিআই তো করছে, ওখানকার
যখন সঞ্জয় রায়ের কথা বলা হচ্ছে তখনই তাকে কলকাতা পুলিশের তাকে ধরা উচিত ছিল। না, শর্মিষ্ঠাদি, আপনাকে আজকে আপনারা বন্ধ কিসের জন্য দেখেছেন? বিচারের জন্য নাকি কালকে পুলিশ লাঠি চার্জ করেছে বলে? আপনাদের কাছে তো সেকেন্ডারি হয়ে গেছে বিচার চাইটা। আচ্ছা, আমি ডক্টর মুখার্জির কাছে আসবো। আমি ডক্টর মুখার্জির কাছে, ডক্টর মুখার্জি একটা খবর দিয়ে রাখি, আরজি কর ইস্যুতে এই ডক্টর সন্দীপ ঘোষকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সাসপেন্ড করলো তাকে, এই চিকিৎসকদের এই সর্বভারতীয় সংগঠন। এবারে যে প্রশ্ন আপনাকে ছিলাম, এই সমস্ত রাজনৈতিক নেতাদের বক্তব্য আপনারা শুনছেন, আন্দোলনও চলছে, কি মনে হচ্ছে গোটা বিষয়টাকে এই সামাজিক আন্দোলন থেকে আস্তে আস্তে পুরোটাই পলিটিক্যালি হাইজ্যাক হয়ে গেল? দেখুন, এটাই হচ্ছে সব থেকে হয়তো কিছুটা বলা যেতে পারে লাস্ট 2-3 দিন ধরে আমাদের যে ন্যারেটিভ আমরা যে সেট করেছি, এটা আমাদের সব থেকে দুর্ভাগ্যজনক লাগছে। কারণ আমরা যেদিন থেকে আমরা প্রোটেস্ট স্টার্ট করি তার প্রথম দিন থেকে আমরা বলেছি আমরা কোনো রকম অর্গানাইজেশন, কোনো রকম সংস্থা, কোনো রকম পলিটিক্যাল দল, তাদের সাথে কারুর সাথে আমরা নেই। আমরা শুধুমাত্র আমাদের কলিগের জাস্টিসের জন্য রয়েছি। কারণ ওই যে সেমিনার রুম যেখানে ঘটনাটা ঘটেছে না, সেই সেমিনার রুমে কিন্তু আমরাও যাই। এরকম আরও অনেক সেমিনার রুম, সেখানে আমরা গিয়ে পড়াশুনো করি, সেখানে আমরা গিয়ে ডিউটি করি। তো সুতরাং আমরা সেটা বুঝতে পারি। এবং এই প্রোটেস্টটা যে সিজ ওয়ার্কের মাধ্যমে আমরা শুরু করেছি, সেটা কিন্তু আমাদের তরফ থেকেই আমরা শুরু করেছিলাম এইটাই শুধুমাত্র জাস্টিসের দাবিতে। আজকে এই যে আমাদের একটা কথা বা একটা ন্যারেটিভ, উই ওয়ান্ট জাস্টিস, এটা না আস্তে আস্তে কোথাও এই পলিটিক্যাল জিনিসপত্রের জন্য সামহাও আমাদের মনে হচ্ছে যে জাস্টিস পার্টটা চলে যাচ্ছে, উই ওয়ান্ট কি জানি না, এবং উইটা আস্তে আস্তে আই হয়ে যাচ্ছে। তো কাজেই আমাদের মনে হয় যে এই দেখুন, আমি তো রাজনীতি বুঝি না, আমরা কেউই রাজনীতি বুঝি না, আমরা ল বুঝি না, আমরা পুলিশ বুঝি না, আমরা সিবিআই বুঝি না, আমরা কিছুই বুঝি না। আমরা খালি এইটুকখানি বুঝেছি যে ঘটনাটা ঘটেছে একটা নক্কারজনক ঘটনা, এবং তার যদি বিচার আমরা না চাই, আমরা যদি সামগ্রিকভাবে সামাজিকভাবে এর সুবিচার না পাই, তাহলে সেক্ষেত্রে এর পরে যে সমাজটা তৈরি হতে চলেছে সেটা যে কি ভয়ঙ্কর, সেটা যে কতটা ক্রিমিনাল বেন্ট অফ মাইন্ড দিয়ে, সেরকম মাইন্ডের লোকজন দিয়ে ঘিরে থাকবে, সেটা কিন্তু কল্পনা করা যাচ্ছে না। সেই জন্য আমরা জানি না, আমরা খালি একটা জিনিসই জানি যে আমাদের ন্যায় বিচারের দাবি, আর কিচ্ছু না। আমি এই জায়গা থেকেই প্রদীপদার কাছে যাব। প্রদীপ চ্যাটার্জি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে। প্রদীপদা, আমরা দেখেছি যে আগামীকাল কংগ্রেসের মিছিল রয়েছে, বিজেপি ধর্ণা কর্মসূচি ঘোষণা করেছে, বামেরা পথে রয়েছে, তৃণমূল কংগ্রেস শনিবার ব্লকে ব্লকে মিছিল করবে, বিধানসভায় বিল আনা হবে, একটা মানে বিশাল রাজনৈতিক হইচই। মানে সার্বিকভাবে হঠাৎ করে দেখলে ভোটের আগে যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস রাজ্য জুড়ে সব রাজনৈতিক নেতাদের তৎপরতা, সেই তৎপরতা আমরা দেখছি, কিন্তু ন্যূনতম ধর্ষণ বা গণধর্ষণ, আর একটা গ্রেফতারি বাকি, বা এই সন্দীপ ঘোষ তলবের পর তলব, এটাই আমরা দেখে যাচ্ছি। আর আমরা খবর করে যাচ্ছি রোজ নবান্ন অভিযান, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, ধর্ষণের সময়ানুগ একটা আইন চাই, এই ধরনের চর্চায় আমরা কাটাচ্ছি রোজ। দেখুন, বিরোধী রাজনৈতিক দলরা তারা এর বিরুদ্ধে আন্দোলন করবে, খুব স্বাভাবিক। তারা দুটো জিনিস চাইছে বিরোধী রাজনৈতিক দলরা। একটা হচ্ছে যে জাস্টিস, মানে যে তদন্ত হচ্ছে তার দ্রুততার সাথে হোক। আর আরেকটা যে জিনিস আমার মনে হয়, যে জিনিসটা হয়তো হাইলাইট হচ্ছে না বেশি করে, সেটা হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে কেন। এই ঘটনাটা ঘটেছে যে প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের যে প্রশাসনিক ব্যবস্থা সেটা এতদিন ধরে কিরকম ছিল। বা তৃণমূল কংগ্রেসে এখন তারা বলছে যে সন্দীপ ঘোষকে কেন অ্যারেস্ট করছে না সিবিআই। সন্দীপ ঘোষকে লালন পালন কারা করেছে, কোন প্রশাসন করেছে, কতদিন ধরে করেছে। তো এই যে আজকে যিনি ডাক্তারবাবু একটু আগে বললেন, তারাও জানবেন যে এই ঘটনার আগেও অব্যবস্থা, যে প্রশাসনিক অব্যবস্থা ওই প্রতিষ্ঠানে ছিল, সেটা কিন্তু মানে সবাই জানে। কিন্তু একটা ঘটনা ঘটার পরে আমরা প্রত্যেকে সরব হয়েছি। এখন রাজনীতি সব জায়গায় ঢুকে পড়েছে এটাতে। কিন্তু আমার মনে হয় বিরোধী রাজনৈতিক দলরা এর থেকে কি ডিভিডেন্ড পাবে না পাবে, তার থেকে বড় কথা যে যারা এখনো এ রাজ্যে শাসক দল আছে, তাদের শাসনকালে কতগুলো মহিলা এই পাশবিক অত্যাচারের শিকার হয়েছে, এবং তারপরেও তাদের হুঁশ ভাঙেনি কেন। আজকে ধর্ষণ নাই, এতদিন কোনো ধর্ষণ হয়নি। আজকে এতগুলো যদি বিরোধী দলগুলি বা সাধারণ মানুষ যদি প্রতিবাদ সভা এইসব মিছিল না করতেন, তাহলে ধর্ষণ আইন আনার জন্য এত তৎপর, বিধানসভায় বিল আনার জন্য এত তৎপর কি হতেন তৃণমূল কংগ্রেস?
আমার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস আরজি করের প্রশাসন নিয়ে আচ্ছা। তাদের অবস্থানটা কি, যে কেন এই অবস্থাটা হয়েছে সেটা ওনারা নিজেরা তদন্ত করছেন কি? পুলিশ তো আচ্ছা। করছে। তৃণমূল কংগ্রেসের তো বিভিন্ন সংগঠন আছে, সেই সংগঠনের থেকে কি বক্তব্য উঠে? একদমই আমি প্রদীপদা আসবো আপনার কাছে, কিন্তু যে খবর আসছে আরজি কর কাণ্ডে সিপিআইএম এর মিছিল ঘিরে রীতিমতো ধুন্ধুমার। দুর্গাপুরে সিপিআইএম এর মিছিল, সেখানে ব্যাপক ইট বৃষ্টি চলল, ডিওয়াইএফআই কর্মীদের ওপরে হামলার অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ উঠেছে। দুর্গাপুর ডিএমসি মোড় সিটি সেন্টারে তুমুল উত্তেজনা। সিটি সেন্টারে সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর হয়েছে, সিপিএম এর পার্টি অফিসে বোমাবাজির অভিযোগ উঠেছে। চিত্তরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, কি ঘটনা? দেখো সব্যসাচী, যে ঘটনা ঘটেছে, হঠাৎ করে বিকেলবেলায় ডিওয়াইএফআই এর এক মিছিল আরজি করের ঘটনার প্রতিবাদে ডিওয়াইএফআই সিটি সেন্টার তাদের যে পার্টি অফিস আছে, সিপিএম এর পার্টি অফিস, সেখান থেকে বেরিয়ে যখন তারা ডিএমসির দিকে যায়, সেই সময় হঠাৎ করে কয়েকশো তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ, এবং তাদেরকে প্রচন্ড পরিমাণে মারধর করে। সিটি সেন্টার, যেটা দুর্গাপুরে হার্ট অফ সিটি, সেই জায়গায় বোমাবাজি হয়, মুহুর্মুহু বোমাবাজি হয়, এবং সিপিএম এর যে পার্টি অফিস সেখানেও বোমাবাজি হয়, সেখানে গাড়ি ভাঙচুর করার বলে অভিযোগ, এবং মারধর করে প্রচুর মানুষ আহত হয়েছে সিপিএম কর্মী, তাদের অভিযোগ, এবং তৃণমূলের কর্মী যারা বলছে তাদেরও থেকে আহত হয়েছে বলে অভিযোগ। সিপিএম এর পক্ষ থেকে হঠাৎ করে তাদের উপর আক্রমণ করে তৃণমূলের অভিযোগ, কিন্তু সিপিএম এর যেটা বক্তব্য, তাদের উপর আক্রমণ করে এই তৃণমূল কর্মীরা এবং তাদেরকে মারধর করে। ঘটনাস্থলে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, এখন এলাকায় উত্তেজনা রয়েছে। তবে যে ঘটনা ঘটেছে বিকেলবেলায় হঠাৎ করে এই বিজেপি 12 ঘন্টা বন্ধের দিনে ডিওয়াইএফআই যে মিছিল ছিল, অর্থাৎ যে আরজি কর ঘটনা নিয়ে মিছিল, সেই ঘটনার উপর চড়া হয়ে এই ধরনের ঘটনা ঘটে। এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে, পুলিশ টহল দিচ্ছে। সব্যসাচী, একদমই চিত্তরঞ্জন, অনেক ধন্যবাদ। আমি ছবির সঙ্গে রাখতে বলবো, পার্থদা, ভোট তো নয় এটা, মানে এই ধরনের ছবি আমরা দেখছি। নবান্ন অভিযানও আমরা গতকাল দেখেছি, মারধর, পুলিশকে মার, পাল্টা পুলিশের মার। ভোট চলছে না তো আমাদের রাজ্যে, এবার ভোটের সময় এগুলো আমরা দেখতে মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছি। দেখুন, আজকে 12 ঘন্টার একটা অনৈতিক বন্ধ বিজেপির পক্ষ থেকে ডাকা হয়েছে। মানুষ রাস্তায় নেমে সেটা মোকাবিলা করছে। আমাদের দলের কর্মী কি মোকাবিলা? ব্যারাকপুরে গুলি চালিয়ে দেবে? তা বলে ব্যারাকপুরে গুলি চালিয়ে দেবে? কর্মী সমর্থকরা তারাও রাস্তায় নেমেছে। এই মুহূর্তে সিপিএম এর একটা মিছিল বেরিয়েছে, সেই মিছিলটা কিসের মিছিল? বন্ধের পক্ষে না আরজি করের প্রতিবাদে? সেটা সেখানে বচসা হয়েছে হয়তো, বা দুপক্ষেরই মধ্যে আমাদের মিছিলটা আরজি করের বিরুদ্ধেই হয়ে থাক মনে হয়, আমাদের এই মিছিলটা আরজি করের বিরুদ্ধে হয়ে থাক কি বন্ধের পক্ষেও যদি হয়ে থাকে, যদিও সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বাজপেয়ী সরকারের মন্ত্রিত্ব করা পার্টি নয়, তাও যদি মিছিলটা বন্ধের পক্ষেও হয়ে থাকে, তাহলেই বা তৃণমূলের গুন্ডারা কোন হরিদাস পাল রাস্তায় নেমে মিছিল ঠেকাবে? এক সেকেন্ড, আমি পরিষ্কার একটা কথা বলছি। দেখো, আমরা এরকম বহু মার খেয়েছি, মার খেতেও জানি, দিতেও জানি, সেটা আলাদা কথা। কথাটা কি জানো তো? আর তো আমাদের কথা ছেড়ে দাও, 14 তারিখ রাত্রিবেলা যখন মহিলারা ঠিক করলেন যে রাস্তায় নামবেন, তখন এই পার্থতার নেতা উদয়ন গুহ পার্থতাকে পাশে দাঁড় করিয়ে বলছিলেন মেরে হাত ভেঙে দেবো। বাড়িতে বরেরা রাত্রিবেলা বউকে মারবে যেন আমায় কেউ ফোন না করে। কুণাল ঘোষ থেকে দেবাংশুরা বলছিল লাল হয় না। যেখানে যে মিটিং করছে, মিছিল করছে, বিজেপি আজ বন্ধ ডেকেছে, কালকে নবান্ন অভিযান করছিল, কোথাও ডাক্তাররা প্রতিবাদ করছে, কোথাও মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকরা সল্টলেক স্টেডিয়ামের বাইরে গিয়ে প্রতিবাদ করছে। যেখানে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, সেইখানে তৃণমূলের গুন্ডা এবং পুলিশ প্রতিবাদীদেরকে ঠেকাচ্ছে। পরিষ্কার, আজকে দেখবে সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটা ভাইরাল হচ্ছে, একটাই প্রশ্ন, যে শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়? এই প্রশ্নটা কত ভ্যালিড একটা প্রশ্ন। আজকে আবার প্রমাণ করছে ধর্ষক আপনাদের কে হয়। পার্থদা, কেন আপনাদের গায়ে জ্বালা হচ্ছে? ধর্ষণের বিরুদ্ধে মিছিল হলে ধর্ষক আপনাদের কে হয়? ধর্ষক আপনাদের কে হয়? ধর্ষক আপনাদের কে হয়? তার গ্যারান্টি পরিষ্কার বলুন, ধর্ষক আপনাদের কে হয়? মমতা ব্যানার্জির বাড়িতে যখন এই প্রশ্নটা ওঠে এবং তারপরে সেখান থেকে যখন মুখ্যমন্ত্রী পদত্যাগের দিকে যায়, তাহলে শর্মিষ্ঠাদি জায়গাটা কোনটায়?
সব রাজনৈতিক দল বিরোধীরা কি তাহলে দোষীদের শাস্তি চাইছে নাকি তৃণমূল সরকার ফেলতে চাইছে? না না, আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যখন 14 তারিখ নির্দিষ্ট হবে কোনটা বলছি 14 আমরা নবান্ন অভিযান দেখেছি। আমাকে এটা বলতেই হবে, 14 তারিখ রাত্রেবেলা যখন আন্দোলনটা হয়েছিল তখন দলমত রং নির্বিশেষে মানে সমস্ত মানুষ কিন্তু ওই রাত্রিবেলা সাধারণ মানুষ কিন্তু বেরিয়েছিল, সবাই বেরিয়েছিল, সেখানে কিন্তু কোনো রং ছিল না, একমাত্র তৃণমূল ছাড়া। কিন্তু রংটা কখন হলো? যখন মধ্যরাতে গন্ডগোলটা আরজি করে হলো, তখন বলা হলো জাতীয় পতাকা হাতে ওখানে বিজেপি এবং আরেকটা হচ্ছে জিআইপি। তখন থেকেই কিন্তু রাজনীতির রংটা কারা লাগালো? তারাই কিন্তু লাগালো, শাসক দল। তারা প্রেস কনফারেন্স করে বললো। এবং আজকে আরেকটা কথা হচ্ছে যে যখনই আমরা ভারতীয় জনতা পার্টি যেখানেই আন্দোলন করি, গো ব্যাক, সবাই গো ব্যাক। কারা থাকবে তাহলে মাঠে? এই দুষ্কৃতীরা থাকবে যারা রেপ করে তাদেরকে ধামা চাপা দেয়, হয়ে গেলে সেখানে বাড়ির লোককে ঢুকতে দিচ্ছে না, নিজেরা বসে মিটিং করছে, সমস্ত কিছু। আরে আপনারা প্রতি 22 মিনিটে ধর্ষণ হচ্ছে ভারতবর্ষে, বিজেপি শাসিত রাজ্য সিলেক্টিভ, আপনারা সিলেক্টিভ ভাবে ধর্ষকদের কোন রাজ্য হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ করেন, সার্বিকভাবে প্রতিবাদ করেন না। এটা বিজেপির, এটা আমি আসবো ভুলে গেছে মানুষের সামনে। একদমই সিলেক্টিভ ভাবে ধর্ষকদের চিহ্নিত করার চেষ্টা করেন, এটা দুর্ভাগ্যজনক। ধর্ষকরা সিলেক্টিভ হতে পারে না। কোনটা চায়? না আমি একটা কথা শুনবো, এটা আমার পার্থদা নিজে ভদ্রলোক ন্যাশনাল মানুষ। আমি আপনাকে খুব আন্তরিকভাবে প্রশ্ন করছি পার্থদা, আপনি যদি বলেন বিজেপির ক্ষেত্রে আমি হয়তো আপনার সাথে একমত, হয়তো কেন নিশ্চয়ই একমত, উন্নাও হাতরাস নিয়ে বিজেপি কথা বলবেন আলাদা কথা, তা বলে বিজেপি হোক কি যে কোনো দল হোক আরজি করে ধর্ষণ নিয়ে কথা বলে কোনো অপরাধ করছে? একদমই অপরাধ নয়। তাদেরকে পেটাচ্ছেন আমরা কেন দর্শক, তাহলে তাদেরকে পেটাচ্ছেন সেই জায়গাটা পার্টিকুলার কি হয়েছে? তুমি এই জায়গা থেকে বলতে পারছো না। তোমাদের মিছিল থেকে কোনো উস্কানি দেওয়া হয়েছে? কাকে উস্কানি দেওয়া হয়েছে? বেশ, আমার একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আমার সময় খুব কম, প্রত্যেককে আমি 30 সেকেন্ড করে সময় দিতে পারবো, তার বেশি একদমই নয়। আমি প্রত্যেকের কাছে এই বিষয়টা নিয়েই শেষ করতে চাইবো যে প্রশ্নটা রেখেছিলাম, যে কোথাও গিয়ে পলিটিক্যাল হাইজ্যাক হয়ে গিয়ে গোটা বিষয়টা বিচার বিষবাও জলে চলে যাবে না তো? প্রদীপদা শুরুতে। দেখুন, সিবিআই এর কাছে যখন তদন্ত গেছে তখন অনেকটাই নিশ্চিত যে অন্তত 20 বাও না হয় 10 বাও দলে তো যাবে, কারণ সিবিআই বেশ ধীর গতিতেই এগোয়। আমার আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ আপনাদের মাধ্যমে বলছি, যে আমাদের উচিত সতর্ক থাকা যে ধর্ষক হলে তার কত দ্রুত সাজা হবে তা নয়, প্রতিষ্ঠানগুলোতে যেন এই ধরনের অত্যাচার বা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি না হয়, সেই জন্য প্রতিষ্ঠান ভিত্তিক আইন আনা উচিত রাজ্য সরকার। ঠিক ঠিক, একদমই প্রদীপদা। সুস্মিতা দি, বিষয়টা দেখুন, আজকে আমাদের একটাই লক্ষ্য, একটাই বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। মানে আমরা চাইছি যে দোষী, যে আসল দোষী সে শাস্তি পাক। আজকে সঞ্জয় রায় কি আসল দোষী, না এর পিছনে আরও কেউ আছে? আপনি বলুন তো, এই 20 দিনে তদন্ত, 4 দিন বাদ দিন, এবার 16 দিন ধরুন, এই 16 দিনে সিবিআই এই তদন্তটা কত দূর পর্যন্ত গেছে? আজকে যেখানে সাধারণ মানুষ নেমে এসছে রাস্তায়, আজকে সাধারণ মানুষ বলছে উই ওয়ান্ট জাস্টিস, আজকে সেই জায়গায় যদি আমরা বিচার না পাই, এটা কি বিজেপিরা তৃণমূলের এই মারপিট দেখার জন্য আমরা রাস্তায় নেমেছি? একদমই। শতরূপ, দেখুন, যে প্রশ্নটা আপনারা করছেন আমি এই আশঙ্কার সাথে একমত, এবং এটা ঘটনা যে গত 2-3 দিন ধরে একদিকে সরকার সুপ্রিম কোর্ট থেকে অগাধ সময় পাচ্ছে, সিবিআই অগাধ সময় পাচ্ছে, এবং ওরা আমাদের ক্লান্ত হয়ে যাওয়ার অপেক্ষা করছে এবং বিভ্রান্ত হওয়ার অপেক্ষা করছে। গত 2-2.5 দিনে যে কোনো কারণে হোক না কেন, আমি তার ডিটেলস যেতে চাই না, কিন্তু দেখা যাচ্ছে যে জাস্টিসের লড়াইয়ের থেকে হয়তো কোনো পলিটিক্যাল একটা 5টা পলিটিক্যাল অ্যাম্বিশন এখানে বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমরা পরিষ্কার বাংলার মানুষের কাছে আবেদন করছি, এবং তৃণমূলের মধ্যেও যে মানুষেরা আছেন যারা কিনা সত্যি সত্যি এই ঘটনাটার একটা সুবিচার, ন্যায় বিচার চান, যাবতীয় সামাজিক সংগঠন মিলে যে লড়াই করছিলেন রাস্তায় নেবে দলমত নির্বিশেষে জাস্টিসের দাবিতে আন্দোলন, ওইটাই সঠিক পথ, আমরা ওই পথে কমিটেড, এবং কোনোভাবে যেন মানুষ ওই পথকে ছেড়ে কোনো দিকে বিভ্রান্ত না হন। আমরা চাই যে এই সিবিআই অন্ততপক্ষে এই ক্ষেত্রে দ্রুত দোষীদের চিহ্নিত করবে। নাম্বার 2, টাইম বাউন্ড একটা আইন ফ্রেম হওয়া অত্যন্ত জরুরি। নাম্বার 3, বিজেপির যে কুৎসিত ইচ্ছা আমি বলবো এক্ষেত্রে, সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে জাস্টিস এখানে অত্যন্ত জরুরি। এই জায়গাটা কনফার্ম করা দরকার, প্রতিষ্ঠানের ভেতর হোক বাইর হোক, ধর্ষণী ধর্ষকদের একটাই পরিচয়, তারা ধর্ষক, তাদের
ফাঁসি হওয়া দরকার, এটাই আমাদের চরম চাওয়া। না না দেখুন, সবার আগে তো আমরা মানুষ, সুতরাং মানুষ হিসাবে আমরা প্রত্যেকটি মানুষ, আমার দলও আমরা সবাই চাই যে দোষিতা, যে আমাদের সবার বোন যেভাবে ন্যাক্কারজনকভাবে তাকে খুন করা হয়েছে ধর্ষণ করে, তার বিচারটাও, কিন্তু তার আগে সিস্টেমটাও কিন্তু চেঞ্জ করতে হবে। না হলে এই সন্দীপ ঘোষের মতো প্রাইস পোস্টিং হবে, অনুব্রত মণ্ডল, শাহজাহান, শেখ শাহজাহান সবাই মানে উত্তরোত্তর তাদের বিভিন্ন কিছু তাদের বৃদ্ধি পাবে, সম্পত্তি বৃদ্ধি পাবে। সিস্টেম চেঞ্জ না করলে কিন্তু এটা হওয়া অসম্ভব, আর প্রমাণও লোপাট হয়ে যাবে। সমস্ত প্রমাণ লোপাট, যে 5 দিন তারা সময় পেয়েছে প্রমাণ লোপাটের জন্য কিন্তু যথেষ্ট, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। আমরা এক্সপেক্ট করব যদি সিবিআই এই উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে দোষীদের সামনে না আসতে পারে, তাহলে সেই বিষয়েও কিন্তু বিজেপি সুর চড়াবে। একদম দেখুন, সিবিআই এর কাজ নিয়ে আমরাও অনেক কথা আছে, আমরাও চাই সিবিআই তাড়াতাড়ি সুরাহা করুক। ডক্টর মুখার্জি, দেখুন, যেটা আমি প্রথমেই আগের বারটাতেও বললাম, সেটাই আমার একই স্ট্যান্ড সবসময় রয়েছে আমাদের তরফ থেকে। সেটা হচ্ছে এই রাজনৈতিক এই ঝামেলা ঝঞ্ঝাট এগুলো এবার একটু বন্ধ হোক। এর থেকে সেন্সিটিভ ইস্যু এই ধরনের ঘটনা তো আমার যতদূর জানা পশ্চিমবাংলা কেন সারা পৃথিবীতেও কোনোদিন হয়েছে বলে, যে ওয়ার্ক প্লেসে একটি ওমেনের একটা নারীর এরকম ধরনের ঘটনা। তো কাজেই সেই জায়গা থেকে আমাদের সকলের কাছে বরাবর আহ্বান যে আপনারা এই ধরনের সব রাজনৈতিক দল আপনারা প্লিজ এই জিনিসগুলো থেকে সরে যান। আপনারা সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের যারা আমাদের সাথে কানেক্ট করেছে তারা প্রত্যেকে বারবার করে বলেছে আপনারা এই লড়াই চালিয়ে যান, আপনারা থামবেন না। এই রাজনীতির দিকে যে জিনিসটা আস্তে আস্তে চলে যাচ্ছে, এই এ ভার্সেস বি, সি ভার্সেস ডি, এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি জাস্টিসের, আপনারা যেটা চাইছেন, একটু শেষ করে নিতে দিই, আপনারা যেটা সবাই মিলে বলছেন, সবাই যেটা চাইছে যে আমরা ন্যায় বিচার চাইছি, কিন্তু এই রাজনৈতিক ঝামেলা ঝঞ্ঝাট এগুলো চলতে থাকলে আমরা কোনোদিনই সেম পেজে আসতে পারবো না। ডক্টর বেরা, দেখুন, এর উত্তরটা খানিকটা আপনাদের এই আজকের পুরো প্রোগ্রামটাতেই আছে, ঠিক আছে, যেখানে সেই পুরনো সেই সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস এই সবই খেলা চললো, এবং শেষমেশ সেই সিবিআই, পুলিশ, রাজ্য, কেন্দ্র এই সমস্ত খেলাই চললো। আমরা প্রথম থেকে বলেছি এই খেলাগুলো আমরা কোনোটা আমরা কখনো চাইনি। প্রথম থেকে আমরা জাস্টিস চেয়েছি, এবং এই আপনাদের মাধ্যমে এটা পুরোপুরি সমাজকেই বলে দিতে চাই যে দেখুন, আমরা প্রচুর অপরাধ, ছোট বড় বিভিন্ন সময় বিভিন্ন কিছু ফেস করেছি, জাস্টিস পাইনি, অনেক ক্ষেত্রে পাইনি, আমরা মেনে নিয়েছি, অনেক ছোট বড় অপরাধ আমরা মেনে নিই। এই অপরাধটার যদি বিচার না হয়, এটার যদি জাস্টিস না পাই, অ্যাজ এ সোসাইটি উই আর ডুমড। আমাদের যতটা শেষ হওয়ার হয়েছে, এরপর কোন অতলে চলে যাব সেখান থেকে আমার মনে হয় না আর ফিরে আসার কোনো জায়গা থাকবে। তো মানে এটার আর কোনো উপায় হয় না, এটার সমস্ত নাগরিকদেরই আসতে হবে, এবং যদি জাস্টিসটা পেতে হয় সব নাগরিকদের একসাথে এসেই পেতে হবে, মানে এটা ছাড়া আর কোনো উপায় নেই, এখন আর কোনো উপায় নেই একদম। এবং এই জায়গা থেকে আমি সমস্ত রাজনৈতিক দলকেও ভাবার অনুরোধ করব যে আজকে যারা এই 2 চিকিৎসক এখানে রয়েছেন, আন্দোলনকারী রয়েছেন, তারাও যখন কোনো রাজনৈতিক দলের পদক্ষেপে ভরসা রাখতে পারছেন না, তাদেরও মনে হচ্ছে বিষয়টা পলিটিসাইজ হচ্ছে। আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলকেও ভাবা উচিত, যেভাবে তারা রাজনীতিটা করছেন, কোথাও গিয়ে কি এই ধরনের ইস্যুতে মানুষের বিশ্বাসযোগ্যতা থেকে দূরত্বটা বেড়ে যাচ্ছে নয়? এই দূরত্ব না বাড়ুক, দূরত্ব কমুক, এবং বিচারটা আসুক, রাজনীতি মতো চলুক, বিচার পাক, দোষীরা সামনে আসুক, এই আশা থাকলো। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।